আসসালামু আলাইকুম। আজকের অনলাইন ক্লাসে সবাইকে স্বাগত জানাচ্ছি। আমি মোহাম্মদ আসাদুজ্জামান, সহকারী শিক্ষক, পশ্চিম পদুরকিল স্কুল অ্যান্ড কলেজ, বোয়ালখালী পৌরসভা, চট্টগ্রাম। সুপ্রিয় শিক্ষার্থীবৃন্দ, আশা করি তোমরা সবাই ভালো আছো। তোমাদের সামনে আজকে উপস্থিত হয়েছি নবম ও দশম শ্রেণীর হিসাব বিজ্ঞান বিষয় নিয়ে। আজকে আমরা যে বিষয়টি আলোচনা করব, অষ্টম অধ্যায়ের নবদান বই থেকে 3 গড়া নবদান নিয়ে। পূর্বের ক্লাসে আমরা 1 গড়া এবং 2 গড়া নিয়ে আলোচনা করেছি। আমরা দেখি নগদ অর্থ ও ব্যাংক সংক্রান্ত লেনদেনের পাশাপাশি দেনা পাওনা নিষ্পত্তিকালীন বাট্টা সহকারে 3 গড়া নগদান বই প্রস্তুত করা হয়। আমরা 2 গড়া নগদানে দেখেছি নগদ অর্থ এবং ব্যাংক সংক্রান্ত লেনদেনগুলো সেখানে লিপিবদ্ধ করা হয়। 3 গড়াতে আমরা সেগুলোর পাশাপাশি যাতে আমরা দেনা পাওনা নিষ্পত্তি করতে পারি দ্রুত, সেক্ষেত্রে কিছু বাট্টা দেওয়া হয়। এই বাট্টা সহ 3 গড়া নগদান বইতে লিপিবদ্ধ করা হয়। অর্থাৎ ধারে বিক্রিত পণ্যের অর্থ দ্রুত আদায় করার জন্য বিক্রেতা ক্রেতাকে বাট্টা দিয়ে থাকে। সেই বাট্টা সহ আমরা লিপিবদ্ধ করার জন্য 3 গড়া নগদান বই প্রস্তুত করি। 3 গড়া নগদান বই প্রস্তুতের দ্বারা নগদ উদ্বৃত্ত, ব্যাংক উদ্বৃত্ত, মোট প্রদত্ত বাট্টা এবং মোট প্রাপ্ত বাট্টার পরিমাণ জানা যায়। 2 গড়া নগদান বই আমরা জেনেছি নগদ উদ্বৃত্ত এবং শুধু ব্যাংক উদ্বৃত্তের পরিমাণ। 3 গড়া নগদানে আমরা মোট প্রদত্ত বাট্টা এবং মোট প্রাপ্ত বাট্টার পরিমাণ জানতে পারি। বাট্টা সংক্রান্ত আমরা পূর্বের ক্লাসে আলোচনা করেছিলাম। আজকে তারপরে একটু করে আবার তোমাদের স্মরণ করিয়ে দিই। বাট্টা হচ্ছে প্রধানত 2 প্রকার, একটি হচ্ছে কারবারি বাট্টা, অপরটি হচ্ছে নগদ বাট্টা। কারবারি বাট্টা হচ্ছে কি? কারবারি বাট্টাকে আবার দুভাগে ভাগ করা হয়েছে, একটা হচ্ছে ক্রয় বাট্টা, অপরটি হচ্ছে বিক্রয় বাট্টা। অর্থাৎ পণ্য ক্রয় এবং বিক্রয়ের সময় আমরা যে বাট্টাটা পেয়ে থাকি সেটাকে বলা হচ্ছে কারবারি বাট্টা। ক্রয়ের সাথে হলে সেটা ক্রয় বাট্টা হয়, আর বিক্রয়ের সাথে যেটা সেটা হচ্ছে বিক্রয় বাট্টা। আর নগদ বাট্টা কোনটি? যখন ধারে পণ্য বিক্রয় করা হয় সেই টাকাটা দ্রুত আদায় করার জন্য কিছু টাকা ছাড় দেওয়া হয়, সে টাকাটাকে বলা হচ্ছে নগদ বাট্টা। যেটাকে আবার দুভাগে ভাগ করা হয়েছে, একটা হচ্ছে প্রদত্ত বাট্টা, আরেকটি হচ্ছে প্রাপ্ত বাট্টা। আমরা নগদান বইয়ে নগদ বাট্টাগুলো লিপিবদ্ধ করব। নগদান বইয়ে কখনো আমরা কারবারি বাট্টা লিপিবদ্ধ করব না। অর্থাৎ পণ্য ক্রয় এবং বিক্রয়ের সাথে যে বাট্টাগুলোর কথা উল্লেখ থাকবে সেই বাট্টাগুলো বাদ যাবে, কিন্তু নগদান বইতে লিপিবদ্ধ হবে না। আর ধারে পণ্য ক্রয় বিক্রয় সংক্রান্ত টাকা আদায়ের জন্য পূর্ণ নিষ্পত্তিতে যদি টাকা আদায় করা হয় সেই ক্ষেত্রে যে বাট্টা দেওয়া হয় সেটা প্রাপ্ত হলে প্রাপ্তর দিকে, প্রদত্ত হলে প্রদত্তর দিকে আমরা লিপিবদ্ধ করব। তাছাড়া আমরা আরেকটু পূর্বের ক্লাসে আলোচনা করেছি, সেটা দেখো। কারবারি বাট্টা: বিক্রেতা পণ্যের বিক্রয় মূল্য নির্ধারণ করে। বিক্রয় বৃদ্ধির জন্য বিক্রেতা যখন পূর্ব নির্ধারিত বিক্রয় মূল্য অপেক্ষা কম মূল্যে পণ্য বিক্রয় করে তা কারবারি বাট্টা হিসেবে গণ্য করা হয়। এই কারবারি বাট্টা বিক্রেতার জন্য বিক্রয় বাট্টা এবং ক্রেতার জন্য হচ্ছে ক্রয় বাট্টা। ক্রেতা বা বিক্রেতা কেউই এই বাট্টার হিসাব রাখে না, প্রকৃত যে মূল্যে ক্রয় বিক্রয় হয়েছে তাই হিসাবে লিপিবদ্ধ করা হয়। তাহলে এটা ছিল কারবারি বাট্টার সংজ্ঞা। আসো আমরা নগদ বাট্টা সম্পর্কে জানি। ব্যবসায়ীর ক্রয় বিক্রয় প্রায় বাকিতে সংগঠিত হয়। ক্রেতা বিক্রেতার মাঝে দেনা পাওনা দ্রুত নিষ্পত্তির জন্য বিক্রেতা ক্রেতাকে যে টাকা ছাড় দেয় তাই হচ্ছে নগদ বাট্টা। এই বাট্টা বিক্রেতার জন্য প্রদত্ত বাট্টা এবং ক্রেতার জন্য হয় প্রাপ্ত বাট্টা। উভয় পক্ষ তাদের হিসাবের বইতে এই বাট্টা লিপিবদ্ধ করে। তাহলে আবারও বলছি, নগদান বইতে আমরা নগদ বাট্টাগুলো লিপিবদ্ধ করব,
কারবারি বার্তা লিপিবদ্ধ করব না। যদি কোনো লেনদেনে কারবারি বার্তা দেওয়া থাকে সেক্ষেত্রে বার্তার টাকাটা বাদ যাবে, কিন্তু লিপিবদ্ধ হবে না। আর নগদ বার্তাটা প্রাপ্ত হলে প্রাপ্তের দিকে বসবে, প্রাপ্ত নগদ বার্তা বসে ক্রেডিট দিকে, আর প্রদত্ত নগদ বার্তা বসে ডেবিট দিকে। আসো আমরা কন্ট্রা দাখিলা দুগরা নগদান আমরা আলোচনা করেছি এটি। তারপরে এখন একটু তোমাদেরকে বলি, তিনগরা তো দুগরা নগদানের মতন একই রকম প্রায়, সেজন্য তিনগরাতেও কিন্তু কন্ট্রা দাখিলা আসবে। আর এই কন্ট্রা দাখিলা একবার যদি বুঝতে পারো তাহলে আর তোমাদের সমস্যা হবে না। যে সকল লেনদেনের ফলে নগদান হিসাব ও ব্যাংক হিসাব দুইটোই একসঙ্গে প্রভাবিত হয়, ওই সকল লেনদেন সমূহকে আমরা কন্ট্রা দাখিলা বলে থাকি। নগদান ও ব্যাংক উভয়ের সম্পদ শ্রেণীর হিসাব, তাই নির্দিষ্ট লেনদেনের দ্বারা একটি হিসাব ডেবিট হলে অপর হিসাব ক্রেডিট হবে। উভয় দিকে পোস্টিং এর পর হিসাব দুইটির পাশে সি অথবা ক লিখে চিহ্নিত করা যেতে পারে। শিক্ষার্থী বন্ধুরা, আমরা উদাহরণের মাধ্যমে দেখি। ব্যাংকে জমাদান, এটাকে যদি আমরা জাবেদা করি তাহলে কি পাই? আমরা ব্যাংক হিসাব ডেবিট পাই এবং নগদান হিসাব ক্রেডিট পাই। তাহলে আমাদের প্রথম লাইনেই বলা আছে নগদান হিসাব ও ব্যাংক হিসাব দুইটি একসঙ্গে প্রভাবিত হবে। তাহলে ব্যাংক হিসাব একটা ডেবিট দিকে অপরটি ক্রেডিট দিকে, দুইটা যখন এইভাবে আসবে সেক্ষেত্রে আমরা এটাকে কি করব? কন্ট্রা দাখিলা করব এবং উভয় দিকে আমাদেরকে এটা লিপিবদ্ধ করতে হবে। অপর আরেকটি লেনদেন যেটি কন্ট্রা হয় সেটি হচ্ছে ব্যাংক হতে উত্তোলন। শুধু যদি ব্যাংক হতে উত্তোলন বলে এটা ধরে নিতে হবে কার জন্য? কারবারের জন্য। ব্যাংক থেকে সাধারণত দুভাবে উত্তোলন করতে হয়, একটা হচ্ছে কারবারের জন্য, অপরটি হচ্ছে ব্যক্তিগত প্রয়োজনে। যদি ব্যক্তিগত প্রয়োজনে বলে না দেয়, শুধু ব্যাংক হতে উত্তোলন বলে, সেটাকে আমরা কারবারের জন্য ধরে নিব। আর যদি বলেই দেয় তাহলে তার কিছুই করার থাকে না, ব্যাংক হতে কারবারের প্রয়োজনে উত্তোলন 10,000 টাকা। সেক্ষেত্রে আমরা নগদান হিসাব ডেবিট, এটা জাবেদা, ব্যাংক হিসাব ক্রেডিট, এখানেও নগদান এবং ব্যাংক হিসাব দুইটাকে প্রভাবিত করছে, ফলে এটাকে আমরা কন্ট্রা ডেবিট। কিন্তু ব্যাংক হতে ব্যক্তিগত প্রয়োজনে উত্তোলন 5,000 টাকা, এটা আমরা কন্ট্রা দাখিলা করব না। কেন? এটার জাবেদা হচ্ছে উত্তোলন হিসাব ডেবিট এবং ব্যাংক হিসাব ক্রেডিট। তাহলে এই ক্ষেত্রে এটা কন্ট্রা হওয়ার কোনো কারণ নেই। কেন? কারণ এখানে নগদান হিসাব এবং ব্যাংক হিসাব দুটাকে প্রভাবিত করে নাই। এখানে একটি হচ্ছে উত্তোলন হিসাব, অপরটি হচ্ছে ব্যাংক হিসাব, নগদান হিসাব এখানে আসে নাই, ফলে এটি কন্ট্রা হবে না। আসো এবার আমরা একটা তিনগরা নগদান অনুশীলন করি। আমরা একটি লেনদেন দেখতে পাচ্ছি 2017 ইংরেজি মে 1, নগদ উদ্বৃত্ত 60,000 টাকা ও ব্যাংক জমা অতিরিক্ত 5,000 টাকা। গত ক্লাসে দুইবার নগদান বইতে আমরা ব্যাংক জমার উদ্বৃত্ত নিয়ে কাজ করেছি, আজকে আমরা নগদ উদ্বৃত্ত এবং ব্যাংক জমা অতিরিক্ত নিয়ে কাজ করতেছি। জমার উদ্বৃত্ত যদি বলে চাইলে সেটা আমরা লিখবো ডেবিট দিকে ব্যালেন্স বিডি, আর জমা অতিরিক্ত বললে সেটা আমরা লিখবো ক্রেডিট দিকে ব্যালেন্স তাও বিডি, যেহেতু শুরুটা বিডি দিয়ে লিখতে হয়। তিনগরা নগদান বইয়ের ঘর, এটা আমরা পূর্বের ক্লাসে আলোচনা করেছি। তারপরে এখানে দেখো একটু করে, তিনগরা নগদান বই দুইগরা নগদান বইয়ের মতো। দুগরা নগদান বইয়ের ঘর হচ্ছে 12টি, তিনগরা নগদান বইয়ের ঘর হচ্ছে 14টি। একটা হচ্ছে ডেবিট দিক, অপরটি হচ্ছে ক্রেডিট দিক। ডেবিট দিকে থাকে ঘর 60টি আর ক্রেডিট দিকে থাকে 60টি, মোট ঘর হচ্ছে 14টি। কি কি থাকে? তারিখ, প্রাপ্তি, ভাউচার নং, খতিয়ান পৃষ্ঠা, প্রদত্ত বার্তা, নগদ টাকা, ব্যাংক টাকা। নগদ টাকা, ব্যাংক টাকা দুগরা নগদানে ছিল, শুধু এখানে বাড়তি একটি কাজ হচ্ছে, সেটি হচ্ছে কি প্রদত্ত বার্তা। একইভাবে ক্রেডিট পাশেও তারিখ থাকবে, প্রদান থাকবে, ভাউচার নং, খতিয়ান পৃষ্ঠা, প্রাপ্ত বার্তা, নগদ বার্তা এবং ব্যাংক টাকা। নগদ বার্তা, ব্যাংক টাকা দুগরা নগদানে ছিল, শুধু বাড়তি একটি ঘর হচ্ছে কি প্রাপ্ত বার্তা। আসলে আমরা উক্ত লেনদেনটি এখন লিপিবদ্ধ করি। তাহলে কি বলেছে? নগদ উদ্বৃত্ত 60,000 টাকা, এটা একটা। আরেকটা বলছে ব্যাংক জমা অতিরিক্ত 5,000 টাকা। নগদ উদ্বৃত্তে যখন উদ্বৃত্ত জমা থাকে সেটাকে আমরা শুরুতে কি লিখি? ব্যালেন্স বিডি, যেহেতু নগদ উদ্বৃত্তে ডেবিট দিকে হবে। যদি ব্যাংক উদ্বৃত্ত হতো সেটাও ডেবিট দিকে হতো, কিন্তু এখানে ব্যাংক উদ্বৃত্ত না হয়ে গেছে কি ব্যাংক জমা অতিরিক্ত, অর্থাৎ ব্যাংকে যা টাকা জমা ছিল তার চেয়ে বেশি উত্তোলন করা হয়েছে। জমা অতিরিক্ত হলে কোন দিকে হবে? ক্রেডিট দিকে হবে। তাহলে আমরা দুই দিকে লিখবো, নাম হবে কি? ব্যালেন্স বিডি। আসো আমরা একটা একটা লিপিবদ্ধ করি। প্রথমে লিখি নগদ উদ্বৃত্ত 60,000 টাকা, মে 1, ব্যালেন্স বিডি, নগদের করে 60,000 টাকা। এবার আসো ব্যাংক জমা অতিরিক্ত। যদি জমা, আমি আবারও বলছি, ব্যাংক জমা অতিরিক্ত না বলে যদি আমাদেরকে জমার উদ্বৃত্ত বলতো তাহলে কিন্তু আমরা ব্যাংকের ঘরেই টাকাটা লিখতাম, কিন্তু আমাদেরকে জমার উদ্বৃত্ত না বলে বলছে কি ব্যাংক জমা অতিরিক্ত, তাহলে সেটা আমরা কোন দিকে লিপিবদ্ধ করব? ক্রেডিট দিকে। মে 1, ব্যালেন্স বিডি,
ক্রেডিটটিকে ব্যাংকের করে। দ্বিতীয় লেনদেনটি আমরা লক্ষ্য করি 2017 ইংরেজি মে 3 10% বাট্টায় নগদে পণ্য বিক্রয় 10,000 টাকা। তাহলে শিক্ষার্থী বন্ধুরা লক্ষ্য করো 10,000 টাকার 10% সমান 1,000 টাকা। তাহলে আমরা পণ্য বিক্রয় করছি কত? 10,000 টাকা। বাট্টা আছে কত? 10%। খেয়াল করো এখানে বিক্রয়ের কথা এখানে বলা আছে এবং বিক্রয়ের সাথে কে যুক্ত? বাট্টা যুক্ত। তাহলে আমরা শুরুতে আলোচনা করেছি ক্রয় এবং বিক্রয়ের সাথে যে বাট্টা সেটাকে বলা হয় কি? কারবারি বাট্টা। তাহলে কারবারি বাট্টা কিন্তু নগদান বইতে অন্তর্ভুক্ত হবে না। তাহলে এই 10% বাট্টা 1,000 টাকা এটা আমরা এখানে নগদান বইতে লিপিবদ্ধ করব না। কিন্তু বিক্রয় থেকে 10,000 সেখান থেকে 1,000 টাকাটা কিন্তু কি যাবে? বাদ যাবে। কারণ আমি তো তাকে 10,000 টাকা পেমেন্ট করব না, তাকে পেমেন্ট করব কত? 9,000 টাকা। আচ্ছা, এটার জাবেদাটা একটু আমরা দেখি। আমরা আগে বলেছি দুই পদ্ধতিতে আমরা ক্যালকুলেশন করব। একটি হচ্ছে টাকা আসলে ডেবিট দিকে, টাকা চলে গেলে ক্রেডিট দিকে। চেক আসলে ডেবিট দিকে, চেক চলে গেলে ক্রেডিট দিকে। অথবা সেটাকে জাবেদা করব, জাবেদা করে আমরা প্রতিদিনে যেভাবে লিপিবদ্ধ করতাম সেভাবে লিপিবদ্ধ করব। তাহলে দেখো নগদে পণ্য বিক্রয়ের ফলে টাকা আমার কাছে কি হচ্ছে? আসছে, অর্থাৎ ডেবিট দিকে লিপিবদ্ধ করতে হবে। কেন আসছে টাকাটা? বিক্রয় করার ফলে আসছে। তাহলে এখানে আমরা ডেবিট দিকে বিক্রয় হিসাব দিয়ে লিখবো। তারপর আমরা জাবেদাটা কি হয় সেভাবে একটু দেখি। নগদান হিসাব ডেবিট, বিক্রয় হিসাব ক্রেডিট। নগদান যেহেতু ডেবিট আছে আমরা ডেবিট দিকে লিখবো, নাম লিখবো কি? বিপরীত বিক্রয় হিসাব। তাহলে আমরা লিপিবদ্ধ করি। ডেবিট দিকে গেলাম, বিপরীত নাম বিক্রয় হিসাব লিখেছি। টাকা কিন্তু 9,000 লিখেছি। কেন? 10,000 টাকা দিয়ে বিক্রি করেছি, কিন্তু বাট্টা ছিল কত? 10%। সে 10% টাকা কিন্তু বাদ যাবে, কারণ সে আমাকে 10,000 টাকা পেমেন্ট করবে না। সে আমাকে পেমেন্ট করবে কত? 9,000 টাকা। কিন্তু এই বাট্টার টাকা আবার কিন্তু বাট্টার ঘরে আসবে না। কেন আসবে না? যেহেতু এটা ক্রয় এবং বিক্রয়ের সাথে যুক্ত, অর্থাৎ এটা কারবারি বাট্টা। পরবর্তী লেনদেনটি আমরা লক্ষ্য করি 2017 ইংরেজি মে 7 ব্যাংকে জমা দেন। তাহলে ব্যাংকে যদি টাকা জমা দিই সেটা জাবেদা কি হচ্ছে? সেটা জাবেদা হচ্ছে ব্যাংক হিসাব ডেবিট, নগদান হিসাব ক্রেডিট। তাহলে এটা কি দাঁড়াচ্ছে? যে লেনদেনে নগদান এবং ব্যাংক প্রভাবিত হয় একসাথে, তাহলে সেটা কি হবে? কন্ট্রা হবে, অর্থাৎ উভয় দিকে আমাদেরকে লিপিবদ্ধ করতে হবে। হ্যাঁ, তাহলে আসলে আমরা উভয় দিকে লিপিবদ্ধ করব কিভাবে? ব্যাংক হিসাব ডেবিট দিকে আছে, তাহলে আমরা ডেবিট দিকে যাব, ব্যাংকের ঘরে লিখব, কিন্তু নামটা কি লিখব? বিপরীতটা শুধু, নগদান হিসাব। তাহলে আমরা লিপিবদ্ধ করি মে 7, বিপরীত নাম হচ্ছে নগদান হিসাব। যেহেতু কন্ট্রা পাশে দিয়ে ব্র্যাকেটে ক লিখে দিয়েছি, টাকা হবে কিন্তু ব্যাংকের ঘরে 7,000। আর একটা তোমাদেরকে গত ক্লাসে মানে মনে রাখার একটা সহজ পদ্ধতি শিখিয়েছিলাম, সেটা হচ্ছে কি নগদান হিসাব যখন লিখবো টাকা লিখবো ব্যাংকের ঘরে, যখন আমরা ব্যাংক হিসাব লিখবো তখন টাকা লিখবো কি? যে নগদের ঘরে। আচ্ছা, অর্থাৎ বিপরীত দিকে আর কি। এখন কন্ট্রা উভয় দিকে, ক্রেডিট দিকেই লিখতে হবে। ক্রেডিট দিকে কোথায় লিখবো দেখো তো একটু। নগদান হিসাব ক্রেডিট আছে, তাহলে আমরা ক্রেডিট দিকে যাব, নগদের ঘরে লিখবো, কিন্তু নামটা কি লিখবো? শুধু ব্যাংক হিসাব। দেখি আমরা লিপিবদ্ধ করি। তাহলে দেখো নগদের ঘরে টাকাটা লেখা হয়েছে, শুধু নামটা লিখেছে ব্যাংক হিসাব, ব্র্যাকেটে লিখেছে কি? ক। পরবর্তী লেনদেনটা আমরা লক্ষ্য করি 2017 ইংরেজি মে 12 রিতা ট্রেডার্সের পাওনা 15,200 টাকার পূর্ণ নিষ্পত্তিতে 14,500 টাকা প্রদান করা হয়েছে। তাহলে শিক্ষার্থী বন্ধুরা লক্ষ্য করো, রিতা ট্রেডার্স আমাদের থেকে 15,200 টাকা পায়। তার সাথে কি হচ্ছে? পূর্ণ নিষ্পত্তি হচ্ছে, অর্থাৎ সে যাতে আমাকে দ্রুত টাকাটা দিয়ে দেয়, তাকে আমরা কিছু বাট্টা দিচ্ছি। তাহলে এখানে কোনো ক্রয়ের কথা লেখা নেই, কোনো বিক্রয়ের কথা লেখা নেই। তাহলে ক্রয় এবং বিক্রয় যখন থাকবে না, পূর্ণ নিষ্পত্তি থাকবে, সেই ক্ষেত্রে সেই বাট্টার টাকাটা আমরা নগদ বইতে লিপিবদ্ধ করব, কারণ এখানে টাকা দেওয়া নেওয়ার কথা চলতেছে, সেজন্য এটা হচ্ছে নগদ বাট্টা। কিন্তু পূর্বেরটা ছিল কি? ক্রয়ের সাথে বিক্রয়ের সাথে যুক্ত, সেজন্য সেটা হচ্ছে কারবারি বাট্টা। তাহলে 14,500 টাকা তাকে দিয়েছি, কম কত টাকা দিয়েছি তাকে? 700 টাকা। এই 700 টাকা আমার নগদ বাট্টা হিসেবে লিপিবদ্ধ হবে। তাহলে আসো এটার আমরা একটা জাবেদা করি, কি হয়? যেহেতু টাকা প্রদান করা হয়েছে, নগদান হিসেব কি হবে? ক্রেডিট হবে। আচ্ছা, কাকে টাকা দিয়েছি? রিতা ট্রেডার্সকে। এখন রিতা ট্রেডার্স কি? আমার পাওনাদার, সে টাকা পাচ্ছে বলে তো পাওনাদার। তাহলে পাওনাদার হিসাব হলো ডেবিট। আচ্ছা, পাওনাদার সাধারণত আমরা জানি ক্রেডিট হয়, কিন্তু এখানে পাওনাদার ডেবিট হচ্ছে কেন? অর্থাৎ পাওনাদারের পরিমাণ হ্রাস পাচ্ছে। সে আগে টাকা পেতে যে তখন কিন্তু সে ক্রেডিট ছিল, এখন যেহেতু তাকে টাকা দিয়ে দিচ্ছি সে আর টাকা পাবে না, ফলে সে কি হয়ে যাচ্ছে? ডেবিট হয়ে যাচ্ছে, হ্রাস পাচ্ছে। আর
তাকে টাকা দেওয়ার ফলে ওই যে 700 টাকা আমি কি পাচ্ছি, ডিসকাউন্ট পাচ্ছি, সেটা আমার জন্য কিন্তু আয়। সেই বারটা হচ্ছে প্রাপ্ত বার্তা হিসেবে ক্রেডিট হবে। তাহলে শিক্ষার্থীরা লক্ষ্য করো, নগদান হিসাব কোন দিকে আছে? ক্রেডিট দিকে। তাহলে আমরা লিপিবদ্ধ করবো কোন দিকে? ক্রেডিট দিকে। টাকা লিখবো কোথায়? নগদানের ঘরে। বাট্টার ঘরে বাট্টার টাকাটা লিখবো, কিন্তু নাম হবে কি? রিতা ট্রেডার্স হিসাব। আর একটু চিন্তা করলে দেখো, সেখানে বলা আছে রিতা ট্রেডার্সের পাওনা 15,200 টাকা পুনঃনিষ্পত্তিতে 14,500 টাকা কি করা হয়েছে? প্রদান। টাকা আমার কাছ থেকে চলে যাচ্ছে, ফলে সেটা কোন দিকে হবে? ক্রেডিট দিকে হবে। কেন যাচ্ছে? রিতা ট্রেডার্সকে দিয়েছি বলে। তাহলে ক্রেডিট দিকে আমরা রিতা ট্রেডার্স হিসাব 14,500 টাকা নগদের ঘরে লিখলাম, বাট্টার ঘরে লিখলাম 700 টাকা। সর্বশেষ লেনদেনটি আমরা লক্ষ্য করি 2017 ইংরেজি মে 20 আলী স্টোর হতে 5% বাট্টায় 9,500 টাকা পাওয়া গেল। তাহলে আলী স্টোর আমাদেরকে টাকা দিয়েছে কত? 5% বাট্টায় 9,500 টাকা পাওয়া গেছে। এটার জাবেদা কি হয়? টাকা পেয়েছি, নগদান হিসাব ডেবিট হচ্ছে, তারপরে তোমার এই আলী স্টোর আমাদের কি? দেনাদার। তাহলে দেনাদার যেহেতু আমাদেরকে টাকা দিচ্ছে, তাহলে দেনাদারের পরিমাণ কি হচ্ছে? হ্রাস পাচ্ছে। সেজন্য কি হয়ে গেল? এটা দেনাদার ক্রেডিট হয়ে গেছে। ঠিক আছে? আচ্ছা, তাহলে দেখো, আর প্রদত্ত বার্তা হবে যে ডেবিট দিকে। আবার এটা যদি আমরা টাকা আসা যাওয়া নিয়ে চিন্তা করি, তাহলে হয় কি, টাকা আসা যাওয়া নিয়ে যদি আমরা চিন্তা করি, সেক্ষেত্রে আমরা লিপিবদ্ধ করতে পারি 9,500 টাকা পাওয়া গেল, অর্থাৎ পাইলে কোন দিকে? ডেবিট দিকে। কেমন? তাহলে ডেবিট দিকে লিখবো আমরা কার থেকে টাকা পেয়েছি? আলী স্টোর থেকে পেয়েছি। ঠিক আছে? কত পেয়েছি? 9,500 টাকা। আচ্ছা, 9,500 টাকা পেয়েছি, কিন্তু আসলে কি তার থেকে 9,500 পেতাম না বেশি পেতাম? এখানে কিন্তু 5% বাটটা বাদ দেওয়ার পরে 9,500 বলছে, অর্থাৎ তার থেকে আমরা পেতাম কিন্তু 10,000 টাকা। সেই 10,000 থেকে 5% বাটটা হচ্ছে কত? 500 টাকা। কেমন? 500 টাকা সে আমাদেরকে কি করছে? কম দিয়েছে। সেই কম টাকাটা কি? বাট্টা। তাহলে আমরা আসলে ডেবিট দিকে লিপিবদ্ধ করি আলী স্টোর হিসাব, বাট্টার করে 500 টাকা, আর তার থেকে পেলাম কত? 9,500 টাকা। এটা নগদের করে আমরা লিপিবদ্ধ করেছি। এই ছিল আমাদের আজকের লেনদেন। এখন আমরা কি করব? জের নির্ণয় করব বা উদ্ধৃত নির্ণয় করব। উদ্ধৃত করার জন্য বলেছিলাম আগে, যেহেতু দুইটা আছে, নগদের আছে, ব্যাংকের আছে, এখানে আবার 3 ঘরাতে বাট্টাও আছে। মনে রাখবে, বাট্টার ক্ষেত্রে আমাদেরকে কখনো উদ্ধৃত নির্ণয় করতে হবে না, শুধু যোগফলটা নির্ণয় করব। যেদিকে যোগফল যেমন আছে আমরা শুধু তেমন লিখে দেব, কিন্তু নগদ টাকা এবং ব্যাংক টাকার আমার উদ্ধৃত নির্ণয় করতে হবে। তাহলে আমরা দেখি, নগদ টাকা সবসময় বলেছি ডেবিট দিক বড় হবে, ফলে আমরা ডেবিট দিকে আগে যোগ করব। ব্যাংকের টাকা ডেবিট এবং ক্রেডিট উভয় দিকে হতে পারে, তবে এখানে আমরা দেখতেছি ডেবিট দিকে আছে শুধু 7,000 টাকা, ক্রেডিট দিকে আছে শুধু 5,000 টাকা। তাহলে ডেবিট সাইডটা বড়। আমরা তাহলে ডেবিট দিকে যোগফলটা করে ফেলি আগে। ডেবিটে যোগ করলাম, নগদের ঘরে আসলো 78,500 টাকা, ব্যাংকের ঘরে আসছে 7,000 টাকা, আর বাট্টায় যা আছে তা যোগ করে আমরা বসাই দিলাম 500 টাকা। এখন আসো, উভয় দিকে যোগফল সমান করতে হবে। তাহলে ক্রেডিট দিকে আমরা যোগফল কি করলাম? ব্যাংকের ঘরে আছে 5,000, কিন্তু আমরা 7,000 করেছি। কেন? ডেবিট দিকে 7,000 লিখেছি বলে। আবার নগদের ঘরে দেখতেছি আমরা 21,500 টাকা আছে, কিন্তু এখানে যেহেতু 78,500 আছে, সেজন্য আমরা 78,500 লিখেছি। কিন্তু বাট্টার ঘরে ওইদিকে 500 আছে, সমস্যা নাই, কারণ এটা যেদিকে যেমন আছে তেমন লিখতে হবে। ক্রেডিট দিকে আমরা 700 টাকা লিখে দিয়েছি। তাহলে দেখো শিক্ষার্থীরা, এখানে নগদ টাকা এবং ব্যাংক টাকার যোগফল কি সমান হয়েছে? না। যে টাকাটা ঘাটতি আছে সেই টাকাটা আমরা লিখবো কি দিয়ে? ব্যালেন্স সিডি দিয়ে, উক্ত মাসের শেষ তারিখ। এখন মে কত তারিখে শেষ? 31 তারিখে। তাহলে আমরা লিখবো মে 31 ব্যালেন্স সিডি, নগদের ঘরে লিখলাম 57,000 টাকা, আর এখানে লিখলাম 2,000 টাকা, ব্যাংকের ঘরে লিখলাম 2,000 টাকা। এখন যোগফল সমান হয়ে গেছে। শেষ তারিখের ব্যালেন্স সিডিটা পরের মাসের প্রথম তারিখে গিয়ে বিডি হবে। এটা যেহেতু ক্রেডিট দিকে আসছে, সেটা আবার যাবে কোন দিকে? ডেবিট দিকে। যদি ব্যাংকের টাকাটা ডেবিট দিকে আসতো, তাহলে সেটা চলে যেত ক্রেডিট দিকে। তাহলে এটা আবার ডেবিট দিকে যাবে। জুন 1 ব্যালেন্স বিডি, নগদের ঘরে 57,000 টাকা, আর ব্যাংকের ঘরে 2,000 টাকা।
এই ছিল 3 গড়া নগদান বই কিভাবে করতে হবে। আশা করি তোমরা বুঝতে পেরেছো। তোমাদের জন্য একটি বাড়ি কাজটা করবে। সবাই ভালো থাকবে, সুস্থ থাকবে। সবাইকে ধন্যবাদ।